ইলেকশনে তিনিই মূলত সামনে দাঁড়িয়েছিলেন। যে ইলেকশনটা শেখ হাসিনা দিনের ভোট রাতে করলেন, যাকে বলা হয় নিশিরাতের ভোট, সেই কামাল হোসেন সাহেব আমাকে বলে পাঠিয়ে, আমি সঙ্গে সঙ্গে বললাম মন্টু ভাইয়ের শোকসভা আমি তো থাকবই, আমি সবাইকে বলবো সবাই যেন থাকে। এবং সেই প্রেক্ষাপটে সারা ঢাকা, বিশেষ করে 2 নম্বর সেক্টর, যে সেক্টরের নেতা সেক্টর কমান্ডার ছিলেন জনাব খালেদ মোশাররফ, মেজর খালেদ মোশাররফ এবং মেজর হায়দার, দুইজনই বীরত্ব, এবং ঢাকা শহরের যুদ্ধগুলো তাদের সৈনিকদের নেতৃত্বে পরিচালনা হয়েছিল। এবং সেইখানে বিএলএফ এর লিডার হিসাবে জনাব মুস্তফা মহসিন মন্টু বৃহত্তর ঢাকা লিডার ছিলেন। সেইটার জন্য বিবেকের তাড়নায় আমি সেখানে গিয়েছি। গিয়ে যা আমি দেখলাম একটা অসম্ভব ব্যাপার। আচ্ছা, আমি মাঝখান দিয়ে একটু বলে নিই আমাদের চ্যানেল 16 এর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি, তার আত্মার শান্তি পাক সেটি আমাদের কামনা। এবং দেশবাসী, তবে দুঃখের বিষয় হচ্ছে আপনারা যে প্রেস ক্লাব অনুষ্ঠানটি করেছেন, এত বড় একটা আয়োজন, বাংলার কৃতি সন্তানরা সেখানে আপনারা ছিলেন, কিন্তু কোনো পত্র পত্রিকায় আমরা খুব একটা আহামরি, আমার নজর পড়লে হয়তো ভুল হতে পারে, তার স্মরণে যে এত বড় একজন মানুষ সম্পর্কে আপনারা আলোচনা করেছেন, কথা বলেছেন, এত মুক্তিযুদ্ধ একত্রিত হয়েছেন, এটার খুব একটা পত্রপত্রিকা আমরা খুব একটা দেখতে পাইনি। জি প্লিজ আপনি এগিয়ে যান। আমি আপনাকে বলি এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার, কারণ এই মিটিংটা বন্ধ করার জন্য এহেন কোনো প্রচেষ্টা নাই। নামে বেনামে সরকারের তরফ থেকে বকলমে, গোপনে অথবা কিছু কিছু সময় প্রকাশ্যে এই মিটিংটাকে বানচাল করার চেষ্টা করা হয়েছে। যদিও ওখানে মানে ভদ্রতার একটা মুখোশ পরা ছিল, তারপরে আমি জানি সেইখানে সেই উপস্থিত ক্ষেত্রেও কেউ কেউ এসেছিল যাতে এই সভাটা না হয়। আমি আপনাকে কি বলবো, যখন ওই সভায় মুক্তিযোদ্ধারা হাজির হলো, আমার কাছে 478 জন মুক্তিযোদ্ধার দস্তখত আছে, যাদের বয়স সবার প্রায় 70-এর উপরে, 80 পর্যন্ত, যারা এখানে উপস্থিত হয়েছিলেন। 478 জন, যেখানে এই দেশে মুক্তিযুদ্ধ এখন খুঁজেই পাওয়া যায় না, সেখানে মন্টু ভাইয়ের শোক সভায় 478 জন মুক্তিযোদ্ধা, অন্যরা তো ছিলই। প্রায় 500 মুক্তিযোদ্ধা ছিল যারা সশস্ত্র ভাবে সম্মুখ সমরে যুদ্ধ করেছিল। সেই সভায় আমার কাছে অবাক লাগে, এখানে ডক্টর কামাল হোসেন প্রধান অতিথি ছিলেন। এখানে আমাদের বিশেষ অতিথিদের মধ্যে অনেকেই ছিলেন, তার নাম হলো শাহাবুদ্দিন সাহাব বীরুত্তম, যদিও ওই দিন তিনি অসুস্থ বা বীরুত্তম উনি আসতে পারেন নাই, যিনি ঢাকা শহরে প্রথম 4টা ডিসেম্বর বিমান আক্রমণ করেছিলেন, বম্বিং করেছিলেন আমাদের বাংলাদেশের বিমান বাহিনীর পক্ষ থেকে। জি, আচ্ছা, আমি এখানে আরেকটা কথা বলি, আপনাদের এই অনুষ্ঠানকে ঘিরে চক্রান্ত কেন হয়েছিল বা কোনোভাবে বানচাল করা যায় কিনা ভদ্রতার মুখোশ পরে, সেই কারণটা কি? আপনারা কি কোনো আক্রমণাত্মক বা আপনারা সংগঠিত হচ্ছেন, আপনারা কি কোনো কিছু ধ্বংস করার জন্য সংগঠিত হচ্ছেন, নাকি শ্রদ্ধা জানানোর জন্য সংগঠিত হয়েছিলেন? না, যে দেশে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হয়, গলায় গালে জুতার বাড়ি দেওয়া হয়, মুক্তিযোদ্ধার নাম শুনলেই যেখানে মানে বর্বরতার সঙ্গে অনেক বেশি অপমান করা হয়, এবং মুক্তিযোদ্ধারা এক জায়গায় জমা হইলে কি হয় না হয়, কারণ মুক্তিযুদ্ধ তো আমরা চাই না, মুক্তিযুদ্ধ তো 71-কে আমরা স্বীকার করি না, মুক্তিযুদ্ধ তো হয়েছে 47-এ এবং এইবার হয়েছে 24-এ, কিন্তু 71 তো মুক্তিযুদ্ধ ছিল না। 71 তো ছিল ভাইয়ে ভাই একটা ভুল বুঝাবুঝির ঝগড়া, যেটা ইন্ডিয়া আমাদেরকে এই চক্রান্ত করে ভাই ভাইয়ের মধ্যে আমাদের দূরত্ব সৃষ্টি করছিল। কাজে এইটাকে যারা মুক্তিযুদ্ধ বলে স্বীকার করতে চায় না, তারা এটার বিরুদ্ধে চিরদিন চক্রান্ত করেছে, এবং এদের চরিত্র স্বভাব কোনোদিন ঠিক হবে না। কয়লা ধুইলেও ময়লা যায় না। যারা মুক্তিযুদ্ধে আজ থেকে 54 বছর আগে আলবদর রাজাকার আল শাম সৃষ্টি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে চিরদিনের জন্য নস্যাৎ করে দেওয়ার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য সহযোগিতা করেছিল, পথ দেখিয়ে মানুষের বাড়িতে বাড়িতে নিয়ে মানুষের বাড়ি ঘর পুড়ে ছারখার করেছিল, পিতার সামনে সন্তানকে হত্যা করেছিল, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করিয়েছিল, যারা শত শত বুদ্ধিজীবীকে হত্যা করেছিল, সেই সব মানে লোকেরা
কেউ কেউ এখনো জীবিত, যারা যদিও তারা অনেকেই আর জীবিত নাই, কিন্তু তাদের সন্তানেরা বা তাদের পরবর্তী বংশধরেরা বিভিন্ন নামে আজকে তাদের সংগঠন জামাত বলেন আর শিবির বলেন, তারা তাদের পূর্বপুরুষদের সেই যে ৭১-এর পরাজয়কে তারা ভুলতে পারে নাই। এটা গত 10 মাসে তারা প্রমাণ করছে। আমি কিন্তু এত বোকা আমি মনে করেছিলাম যে জামাত এটা বাদ দিয়া বোধ হয় এটা বোধ হয় ভুলে গেছে, কিন্তু না, আমি দেখলাম যে তারা আবার সেইখান থেকে সুবল দেওয়ার চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধের উপরে। যে কারণে আমার মতো একজন ফজলুর রহমান, আমি বিএনপির মতো একটা রাজনৈতিক দল করি, আমি সবকিছু বলে দল মত নির্বিশেষে আমি যখন বলতে শুরু করলো ৭১ কোনো যুদ্ধ হচ্ছিল না, ৭১ কোনো মুক্তিযুদ্ধ ছিল না, তোমরা মাপ চাও যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিলাম, আল্লাহর কাছে আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে মাফ করতে পারে। সেই দিন আমি বাম হাতের আঙ্গুল তুলে বলেছিলাম, এই রাজাকারের বাচ্চারা, আল বদরের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে রে, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা জীবিত আছে। সেই দিন আমি বোধহয় একসাথে 5 দিনে 10 লক্ষ গালি খেয়েছিলাম, সেই গালি মানুষ সহ্য করতে পারে না। আচ্ছা, সেখানে আপনি আপনার বক্তব্যে আপনি একটা কথা বলেছেন, দেশের সবাই এখন অনিরাপদ এবং মব ভায়োলেন্সের যে প্রসার ঘটেছে, মব ভায়োলেন্সের জনক একজনকে বলেছেন দেশের সবাই অনিরাপদ। আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি তো তার বক্তব্যে বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। তিনি যখনই বিদেশি সংবাদপত্রের সাথে বা মিডিয়ার সাথে কথা বলেন, দেশের পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, সেই কথাগুলো আমরা শুনতে পাই। আপনি কেন বলছেন দেশের সবাই এখন অনিরাপদ? আমি আপনাকে এই কারণে বলছি, আমি একটা কথা বলি, এটা ওখানে শেষ করি। মুক্তিযোদ্ধারা যেখানে যুক্ত হবে, তারা তো আর ওই বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান তারা দিলেও, কিন্তু তাদের অরিজিনাল স্লোগানটা তো তারা দিবেই, এবং সেই স্লোগানটা ছিল মুক্তিযুদ্ধের জয় বাংলা। জয় বাংলা। সেই মুক্তিযোদ্ধারা প্রত্যেকটা বক্তার সঙ্গে সঙ্গেই জয় বাংলা বলে চিৎকার করছিল, কারণ গত 10 মাস যাবৎ বাংলাদেশে জয় বাংলা স্লোগানটা উচ্চারণ করা যাচ্ছে না। একটা সুযোগ পেয়েছে মুক্তিযোদ্ধারা, বা একটা অবস্থা পেয়েছে, তার একটা স্লোগান দিছে। এইটা নিয়ে যে কত ধরনের কথা, যে জয় বাংলা স্লোগান বাংলাদেশে কে দেয়, ইত্যাদি ইত্যাদি, যে কারণে ওই মিটিংটা অনেক বেশি, আমি বলবো ওইটা জীবন দানকারী, মুক্তিযোদ্ধাদের জন্য নতুন জীবন দানকারী, নিঃশ্বাস গ্রহণকারী একটা সমাবেশ ছিল। এই কারণে এই সমাবেশটা নিয়ে আপনারা বক্তব্য শুনছেন কি হয়েছে। আমি একটা কথা বলবো, ইউনূস সাহেব বলতে পারেন, ইউনূস সাহেব আমার কাছে মনে হয়েছে, আমি এক সময় বলতাম 100 বছরের মধ্যে তার মতো একজন সুসন্তান, অরাজনৈতিক সুসন্তান বাঙালি জাতির জীবনে আসে না। আমার কিন্তু এখন আর তা মনে হয় না। আমার মনে হয়েছে বাঙালি জাতির মধ্যে উনি প্রথম নোবেল পাইছেন মুসলমানদের মধ্যে, এইটা এখন মনে হয়। কিন্তু একদম শ্রেষ্ঠ সন্তান এই কথাটা বলতে সবাই আমাকে বারণ করে, আর আমার মুখে একটু লাইগে আসে, কারণ এইরকম শ্রেষ্ঠ সন্তান আছে। আমি এনজিওতে আরো 2 জন লোক দেখছি, তাদের কপাল খারাপ। একজনের নাম ফজলে হাসান আবেদ, প্রাকের যিনি প্রতিষ্ঠাতা, আরেকজনের নাম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এই 2 জনেই এনজিওতে প্রতিষ্ঠিত ব্যক্তি। আমার কাছে কেন জানি মনে হয়েছে ইউনূস সাহেব নোবেল পাইছে, ভালো হয়েছে, আমরা খুশি, কিন্তু এই 2 জন কিন্তু আরো আগে পাইতে পারতো। যে ক্রাইটেরিয়া ইউনূস সাহেব পাইছে এর চেয়ে কম ক্রাইটেরিয়া কিন্তু তাদের নয়, বরং মুক্তিযুদ্ধে তারা কিন্তু ডাইরেক্টলি যুক্ত ছিল, যেটা ইউনূস সাহেব। আমি যে কথাটা বলতে চাই, উনার মতো লোক সকাল বিকাল রাত্র দুপুর কথা পাল্টাবেন, কথা বদলাবেন, এবং যেটা অস্তিত্ব নাই সেই অস্তিত্বহীন জিনিসকে সামনে এসে মানুষের সামনে দাঁড় করাবেন, আর জল জ্যান্ত অস্তিত্ববান জিনিসটাকে উনি নাই করে দিবেন, এগুলো আমি দেখছি। এবং সেই দেখার মধ্যে এই দেশে আইন আছে, আদালত আছে, নিরাপত্তা আছে, বিচার আছে, এইটা যে উনি বলেন আমার হাসি পায়। আচ্ছা, এটা আমি ওনাকে বলতে চাই না, এটা হলো ভূতের মুখে রাম নাই, এই কথাটা ওনাকে বলা আমার সাজে না, আমি এটা বলবো না। কিন্তু সরকারের কেউ যদি বলে, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কেউ আইনমন্ত্রী, তাইলে আমি কিন্তু বলবো এটা হলো ভূতের মুখে রাম না। এই ধরনের দেশ পৃথিবীতে 2টা 12টা দেশ জাতিসংঘে লিস্টেড আছে। বাংলাদেশের মতো অনিরাপদ, অনিশ্চিত জীবন, এখানে কোনো নেতা নাই, কোনো নেতৃত্ব নাই, কোনো রাজনৈতিক নেতৃত্ব নাই, কোনো সামাজিক নেতৃত্ব নাই, এখানে কোনো প্রশাসন নাই,
এইখানে কোনো আইন নাই, আদালত নাই, এই দেশে কিচ্ছুই নাই। এখানে আল্লাহ যারে বাঁচায় সে বাঁচে, আল্লাহ যারে মারে সে মরে। এখানে যারা যাকে আল্লাহ নিশ্চিতে থাকতে দেয় থাকে, যাকে অপমান করতে চায় সে হয়। এখানে 10 জন লোক গুলশান দিয়ে হাঁটতে হাঁটতে যদি মনে করে যে আমাদের পকেটে তো টাকা নাই, চলো ওই বাড়িতে গেলে বোধহয় সোনা দানা পাওয়া যাবে, এই 10টি ছেলে যদি গিয়ে এক বাড়িতে উইটেল দরজা ধাক্কা দিয়ে লাথি মেরে ভাঙ্গিয়া বলে, এই তোরা তো হইলে ফেসিবাদের দালাল, হাসিনার দালাল ছিলে তোরা, ওই মেয়ের গলার হার টান দিল, নেকলেস টান দিল, আলমিরা ভাঙলো, 2 লাখ 5 লাখ টাকা নিল, সমস্ত কিছু তছনছ করলো, পুলিশ কিন্তু আসলো না। পুলিশ আসলেও নিচে দাঁড়িয়ে থাকবে, স্যাররা কেন আসছিলেন? আসছিলাম তোমরা জানো না, এই বাড়িতে ফেসিস্ট থাকে, সেই কারণে এসেছিলাম। এইটা হলো নিরাপত্তা ইউনূস সাহেবের কাছে। ইউনূস সাহেবের কাছে এইটা হলো নিরাপত্তা। রাস্তা দিয়ে একজন ভদ্রলোক হেঁটে যাচ্ছে, কিছু ছাত্র নামধারী সন্ত্রাসী তার উপরে আক্রমণ করছে এবং তার সমস্ত কিছু লুট করে নিয়ে যাচ্ছে। এটা হলো ইউনূস সাহেবের কাছে শান্তিপূর্ণ দেশ। যে শান্তিপূর্ণ দেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে কিছু লোক টুপি মাথায় দিয়ে তৌহিদি জনতার নামে স্লোগান দিয়ে করতে পারে না, এমন কোনো কাজ নাই, এমন কোনো কাজ নাই যা তারা করতে পারে না, এবং তারা যা ইচ্ছা তা করতে পারবে, পুলিশ বা মিলিটারি তাদের সামনেও যাবে না। তারপরে যদি ইউনূস সাহেব বলেন দেশের আইন শৃঙ্খলা সবকিছু খুব ঠিক আছে এবং শান্তিতে আছে, আমাকে বলতে হবে জনাব ইউনূস সাহেব, আমি বলি ধরনী তুমি দ্বিধা হও, আমি মাটির নিচে ঢুকে যাই। আমি মুক্তিযোদ্ধা, সারা জীবন মিথ্যা কথা বলি না, আমি বলবো না, হয়তো বা বলি, কিন্তু সজ্ঞানে কোনোদিন আমি মিথ্যা কথা বলার চিন্তাও করি না। আমি আজকেও বলছি, এইটা কোনো দেশ না, এই দেশে কোনো ভদ্রলোক মানুষ বসবাস করতে পারে না। এই দেশটা এখন মানুষ বসবাসের অযোগ্য হয়ে গেছে। এই দেশ কে কখন কোন দিক থেকে লুট করতেছে, ডাকাতি করতেছে, এটা ডাকাতদের একটা দেশ, আমি বলবো পরে। তাদের বিরুদ্ধে কথা বললে পরে জীবনে তো অনিরাপদ হয়ে যাচ্ছে। ইউনূস সাহেব কি বলেন আপনি? এসব কেন বলেন ইউনূস সাহেব? তো নিজে ওনার কোনো আচরণে, কোনো কথাবার্তায় দেশের যে আপনারা যেভাবে চিত্রিত করছেন, দেশের বেহাল অবস্থা বলছেন, অনিরাপদ বলছেন, আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের কোনো আচার আচরণ আমরা সেটি বুঝতে পারি না। আচ্ছা, আপনি যেহেতু ওই যে ইসলামপন্থী দলের কথা কি যেন বলছিলেন, সেই ক্ষেত্রে আমরা ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ ফয়জুল করিম সাহেব তিনি বলছেন সাংবাদিকের এক প্রশ্নের জবাবে যে আমরা বাংলাদেশকে ইরান অথবা আফগানিস্তান বানাতে চাই। ইরান অথবা আফগানিস্তান বানাতে চাই, সেই আফগানিস্তান বা ইরান হলে বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের মানুষের অবস্থা কি দাঁড়াবে একটু যদি বলেন। আমি আপনাকে একটা কথা বলি, উনি যে বলছেন ওনাকে আমি চিনি না, ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয়, দূর থেকে দেখে ভালোই মনে হতো। ওনার আব্বা যখন ছিলেন তখন আরো ভালো মনে হতো। চরমোনার পিসাবের দল, দলটার নাম হইল চরমোনাইয়ের পিসাবের দল, ওনাদের দলের নামটাও অনেকে জানে না। কিন্তু ওনারা গত 16 বছর শেখ হাসিনার আমলে মোটামুটি ভাবে আত্মীয়ের মতো ব্যবহার পাইছে শেখ হাসিনার কাছ থেকে। সে আত্মীয় কোনো সময় খুব পরমাত্মীয়, কোনো সময় দূরাত্মীয়। যখন ভালোভাবে চলছে বিশেষ একটা জন্তুর মতো শেখ হাসিনার কাছে, হ্যাঁ, তখন খুব আদর পাইছে। আবার যখন একটু শব্দ করতে চাইছে বিশেষ একটা জন্তুর মতো, তখন আবার বরিশালে মাইরও খাইছে। ওনাদের কথা আমি বুঝি না। ওনাদেরকে কিন্তু বলি যে ওনারা ধর্ম নিয়ে ব্যবসা করে, এমনি বলবে ফজলুর রহমান দুজকে যাইবে, ওরে ধরো, ওরে মারো, ওর জানাজা কেউ করো না। কিন্তু ওনারা গত 16 বছর কি করছে এটা একটা হিসাব দেখ। ওনারা শেখ হাসিনার সাথে কত কিছু লাভ, কত কিছু বেনিফিট, কত কিছু শেয়ার এবং কমিশন নিছে, এটার আগে হিসাব দেখ। ওনার তো মৌলানা সাহেব, পীর সাহেব। আরেকটা কথা বলি, অত বড় বড় কথা বলে ঠিক আছে, দেখি তো বরিশালের সিটটা থেকে ওনারা ফেয়ার বুটে কার সাথে পাস করতে পারে। একটা সিট, ওয়ান সিট। আমি বলি ওনাদের ভোট কিছু একটা নির্দিষ্ট ভোট আছে, সেই ভোটটা এবার থাকবে না। এবং মৌলানা সাহেবরা বলেন আর মৌলবী সাহেবরা বলেন, যেভাবেই বলেন, তারা আলেম সাহেবরা বলেন, যেটা আমার অনেক কথা আছে। আমি বলবো ধর্মর নামে যে দলগুলো হচ্ছে, নট ধর্মীয় দল, এটা হলো ধর্মের নামে দল হচ্ছে। হ্যাঁ,
ও ফয়জুল করিম সাহেব ভোটের আরেকটা নামে কথা বলেছেন যে হাত পাখায় ভোট দিলে, উনি তার সিটি কর্পোরেশন নির্বাচনের সময় বলেছিলেন, এখনো তাই বলেন, আহ, হাত পাখায় ভোট দিলে আল্লাহর রাসূলকে ভোট দেয়া হয়। আর নাউজুবিল্লাহ, আমি আওয়ামী লীগ নাউজুবিল্লাহ বিএনপি। কইলাম, আমি নাউজুবিল্লাহ কইলাম। আমি উম্মি মানুষ, নামাজ রোজা অত করতে পারি না, আল্লাহ কি জানি আমাকে মাফ করবো কিনা, কিন্তু আমি এদের ব্যাপারে এই কথা যারা বলে যে ওই জামাতকে ভোট না দিলে হ্যাঁ জি, পাপ হবে, বেহেশতে যাইতে পারবে না, আবার যারা বলে যে কি বললেন আপনি, আমি আপনাকে বেহেশতে। বলি, এরা জি, যদি ইসলামী শাসনতন্ত্র করতে চায়, এরা যদি ইরানের মতো আফগানিস্তানের মতো দেশ করতে চায়, জি, উনাদেরকে জি, আমি জি, বলবো, খুব শ্রদ্ধা করে সম্মান করে বলবো, কোন কোন সময় কেউ কেউ আওয়ামী লীগের পাকার তলে থেকে বেঁচেছেন, শেখ হাসিনার পাকার তলে, আর কেউ জি, কেউ 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 খালেদা জিয়ার পাকার তলে থেকে তার পায়ের কাছেও বসেছেন স্টেজে। তাদেরকে জি, আমি বলি, সেই সব ইসলামের নামে নামধারী পলিটিশিয়ানদেরকে আমি বলি, বাপের বেটা হলে একটা সুষ্ঠু ভোট করো। সেই পার্লামেন্ট ভোটে আপনারা যদি পাশ করতে মেজরিটি পান, নিশ্চয় আপনারা ইরান বানান আফগান, কিন্তু আগে কথাটা কম লাগবে, 5ই আগস্টের মতো বাটপারি করা যাবে না, 5ই আগস্টের মতো মুনাফিকি করা যাবে না। স্লোগান দিবেন বৈষম্য বিরোধী আন্দোলনের, স্লোগান দিবেন এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, আর 5ই আগস্টে শেখ হাসিনাকে তারাই দিয়ে বলবেন, না আমরা তো শেখ হাসিনাকে কাল তারাই নাই, আমরা বাংলাদেশেই মানি না, সংবিধান মানি না, আমরা ধর্মনিরপেক্ষতা মানি না, অসাম্প্রদায়িকতা মানি না, আমরা কিচ্ছু মানি না, আমরা চাই হিজবুত তাহরীরের একটা দেশ হবে। এটা তো মুনাফিকি। আপনারা বলেন, ইসলাম নামে যারা রাজনীতি করেন, যে আমাদের ইসলামের সমস্ত দল একসাথে হন, আমি তো চাই। যারা বক্তৃতা করেন রাতের পর রাত দেখি, সেই সব বক্তারা কি বক্তৃতা করেন করে গিয়ে বলেন আমাদেরকে ভোট দিলে আমরা ইসলামী শাসনতন্ত্র করব, আমাদেরকে ভোট দিলে আমরা এই দেশটাকে আফগানিস্তানের মতো বানাবো। আজকেও আমি দেখলাম, এতদিন বলতেছিলাম 1/3 লোক না খায়া থাকে রাতের বেলা, আজকে দেখলাম 2 বেলা অর্ধেক লোক না খায়া থাকে, মরে যাবে সব, কুকুরের মতো বসবাস করে আফগানিস্তানে। আমি আপনাদেরকে খুব কথা বলি, আপনারা যদি এটাকে ইরান বানাতে চান, আফগানিস্তান বানাতে চান, তাইলে গণতন্ত্রের নামে আপনারা রাজনীতি করেন কি করে? আপনারা তো গণতন্ত্রকে তাহলে বলতে হবে গণতন্ত্র বেদাত, গণতন্ত্র বেশরিয়তি। আর ইরানের মতো বলতে হইলে বলতে হবে তাদের একজন আয়াতুল্লাহ খুমিনি লাগবে, আর এক দলের মধ্যে শুধু ভোট হবে, অন্য কোনো দল থাকবে না। জি, জি, অন্য কোন দল তাইলে তারা এই দলের সুযোগ নিয়ে তারা সেই মুনাফিকিটা দল করার সুযোগ নিয়ে মুনাফিকিটা করতেছে কেন? যারা পাস করে বলে আমরা আফগানিস্তান করব, আগে বলেন বাপের বেটা হইলে যে আমরা আধুনিক গণতন্ত্র মানি না, আমরা কোরআনের শাসন মানি। আমি সেলিউট করলাম আপনাদেরকে, বলেন যে আমরা আধুনিক গণতন্ত্র মানি না, কোরআনের শাসন মানি। জি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সিনিয়র মাদ্রাসা বানাবো, যে মাদ্রাসা হয়ে গেছে অলরেডি। জি, হয়ে গেছে, জি, এটা বলেন। ঘোষণা বাকি আপনারা আছে। বলেন এই দেশে রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম, তাদের কবিতা টবিতা গান টান শোনা যাবে না, পড়া যাবে না, এটা বলেন। বলেন যে আমরা হইলে শুধু ওয়াজ মাহফিল করতে পারবে, কিন্তু কেউ লালনের গান করতে পারবে না, কেউ বাউল সঙ্গীত করতে পারবে না, কেউ নাটক করতে পারবে না, কেউ ড্রামা করতে পারবে না, কেউ যাত্রা গান করতে পারবে না, কেউ সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবে না, কেউ বিতর্ক অনুষ্ঠান করতে পারবে। বলেন বাপের বেটার মতো, তারপরে ভোটে আসেন। আমি যাব ফজলুর রহমান, আমি আমার দল, তা আমার দলকে সম্মান জানিয়ে বলছি, আমি ফজলুর রহমান যাব সব জায়গাতে এবং গিয়া বলবো আমাদেরকে যদি ভোট দেন, আমরা হলাম আধুনিক মানুষ, গণতান্ত্রিক মানুষ, তাহলে এই দেশে আমি গণতন্ত্র করব। আমাকে যদি ভোট দেন, তাহলে এই দেশে মানুষের পেটের ভাত পরনের কাপড় আনবো। আমাকে যদি ভোট দেন, তাহলে বাজারে জিনিসপত্রের দাম কম থাকবে। আমাকে যদি ভোট দেন, তাহলে বাংলাদেশের শিক্ষিত ছেলেরা শিক্ষা শেষে চাকরি পাবে। আমাকে যদি ভোট দেন, তাহলে এই দেশের সাধারণ মানুষের সন্তানেরা বিদেশে কর্মসংস্থান করতে যেতে হলে তাদের টাকা দিতে হবে, কিন্তু সেই টাকাটা আদম ব্যাপারীর টাকা না,
নির্দিষ্ট একটা ফি দিতে হবে। আমাকে যদি ভোট দেন, এই দেশে ধর্ম নিরপেক্ষতা হবে। সুস্পষ্ট কইলাম, এই দেশে হিন্দু মুসলমান বুদ্ধ কি খ্রিস্টান তাদের মধ্যে রাজনীতিতে কোনো ভেদাভেদ থাকবে না। চাউলের দাম হিন্দুর জন্য যা হবে মুসলমানের জন্য তা হবে, ধানের দাম যা হবে তাই হবে, ভোটের দাম হিন্দু যেমন হবে মুসলমানও তাই হবে। আমার দেশে শুধু আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সঙ্গে সঙ্গে মুসলমান মসজিদে যাবে, নামাজ পড়বে। হিন্দু সন্ধ্যাবেলায় যখন ঘন্টা বাজবে তখন মন্দিরে যাবে, অন্যান্য ধর্মের লোকজন তাদের পূজা অর্চনা করবে। কিন্তু রাজনীতিতে যখন আসবো, সমাজে যখন আসবো, তখন প্রত্যেককেই বলতে হবে, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। সেই কথা বলে বাংলাদেশে আমি রাজনীতি করতে চাই। হিন্দু নয়, ওরা মুসলিম। জিজ্ঞাসে কোনজন কান্ডারি বলো, ডুবিছে মানব সন্তান আমার মার। এই কথাটা আমি জনসভায় বলবো, আমার প্রচার পত্রে বলবো, আমার ইলেকশনের ম্যানিফেস্টোতে বলবো, খুব ক্লিয়ার। আর বলবো কি, আমি ৭১ চাই। কি বলবো আমি ৭১ চাই। ৭১ প্রকৃত মুক্তিযুদ্ধ ছিল। সেই ৭১ আনার জন্য শত শত বছর যাবৎ বাংলার মুসলমান মায়েরা নামাজ পড়ে খোদার কাছে প্রার্থনা করেছে, হে খোদা আমাদেরকে এমন এক অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে মুক্তি দেবে। ১০০০ বছর ধরে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বলিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে, হে ভগবান আমাদেরকে এমন সন্তান দাও যে সন্তান আমাদেরকে স্বাধীনতা দিবে। শত শত বছর যাবৎ বাঙালি হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান আমরা ছিলাম পরাধীন গোলাম। বিশেষ করে ব্রিটিশের আমলে নীল সাহেবদের অত্যাচারে জর্জরিত হয়ে আমাদের হিন্দু মুসলমান মায়েরা খোদার কাছে কেঁদে কেঁদে বলতো, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফোরালো পান ফোরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো রসুন বুনেছি। সেই যে বাংলার স্বাধীনতার জন্য যুদ্ধ গিয়েছিল তিতুমির হাজী শরীয়তুল্লাহ, যুদ্ধে গিয়েছিল ময়মনসিংহ শেরপুরের ছেলে ফকির মজনু শাহ, যুদ্ধে গিয়েছিল দেশ থেকে বিদেশে আমরা যাদেরকে হিন্দু বলি ভারতের শ্রেষ্ঠ সন্তানদের একজন, যিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করে দ্বিতীয় মহাযুদ্ধে যুদ্ধ করেছিল ভারত বাংলার স্বাধীনতার জন্য। সেই যুদ্ধ করতে করতে জীবন দিয়েছিল ক্ষুদিরাম সূর্য সেনের মতো দেশপ্রেমিকেরা। আর আমাদের রাজনৈতিক নেতারা সারা জীবন বাংলার মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছে। শেরে বাংলা একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, শরৎ বোস, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর যুদ্ধ যখন শুরু হলো তখন সামরিক নেতৃত্ব দিয়েছে জেনারেল এমএজি উসমানী, সামরিক নেতৃত্ব দিয়েছে মেজর জি আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, সামরিক নেতৃত্ব দিয়েছে পরবর্তী সময়ে ১ নম্বর সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম, ২ নম্বর সেক্টর কমান্ডার খালেদ মুশাররফ, পরবর্তী সময়ে হায়দার, ৩ নম্বর সেক্টর কমান্ডার মেজর শফিউল্লাহ, ৪ নম্বর সেক্টর কমান্ডার চিত্তরঞ্জন, ৫ নম্বর সেক্টর কমান্ডার মীর শওকত আলী, ৬ নম্বর সেক্টর কমান্ডার এম কে বাশার, ৭ নম্বর সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান, ৮ নম্বর সেক্টর কমান্ডার এম এ মঞ্জুর, ৯ নম্বর সেক্টর কমান্ডার তার নাম হলো এম এ জলিল, আর ১১ নম্বর সেক্টর কমান্ডার ছিলেন জনাব কর্নেল তাহের, যিনি যুদ্ধাহত হয়েছিলেন। আমি কেন বলছি কথাগুলো? আর মুক্তিযুদ্ধে বেসামরিক নেতৃত্ব দিয়েছিল মুজিবনগর সরকার, যার নেতা ছিল সৈয়দ নজরুল এবং তাজউদ্দিনেরা, মনসুর আলী, কামরুজ্জামানেরা। আমি এই কথা বলে ভোট চাইব। যদি তাদেরকে ভোট দেয় তারা ইসলামিক শাসনতন্ত্র করবে, ইসলামিক দেশ চালাবে। আর আমাকে যদি ভোট দেয় আমি আধুনিক দেশ করব। আমি মানুষকে বলবো, হে ভাই তোমার ছেলে ৩টা হলে একটা মাদ্রাসায় যাক, আমি উৎসাহিত করব, পড়ুক না একটা ছেলে মাদ্রাসায়, কিন্তু আরেকটা বা 2টা ছেলে আপনার প্রাইমারি স্কুলে যাবে সরায় রস্যই দীর্ঘই পড়ার জন্য। এই ছেলেটি পড়বে পাখি সব করে রাতি পোহালো, কারণে কুসুম কলি ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। এই ছেলেটি দিনে দিনে বড় হবে, বড় হতে হতে
সেই ছেলেটি আবার কবিতা পড়বে, বলো বীর বলো উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিকড় হিমাদ্রির, বলো বীর মহাবিশ্বের মহাকাশ সারি চন্দ্র সূর্য গ্রহ তারা ফারি, গোলক 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 বেদিয়া ক্ষুদার আরো শাসন ছেদিয়া উঠিয়াছে আমি মহাবিশ্ব বিশ্ববিদাত্রী। সেই ছেলেটি আবার রিসার্চে যাবে, নাসার মেম্বার হবে। সেই ছেলেটি আবার আমার দেশে বিজ্ঞানী হবে, শুধু না, হবে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক। সেই ছেলেটি হবে সিরাজুল ইসলাম চৌধুরী, সেই ছেলেটি হবে আহমদ শরীফ, সেই ছেলেটি হবে মহামনীষী আবুল ফজল, সেই ছেলেটি হবে এই দেশের জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় সংস্কৃতিতে শ্রেষ্ঠ মানুষ। যে শ্রেষ্ঠ মানুষ 1921 সনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরে 1971 সন পর্যন্ত 50 বছরে 50,000 সৎ মানুষ, জ্ঞানী মানুষ, মহান মানুষ, মহৎ নারী সৃষ্টি করেছিল, যারা যুদ্ধ করে ওই বাঙালিকে স্বাধীন করেছিল। আমি তাই বলতে চাই বন্ধুরা, সেই কথাটা আমি বলবো, আমরা যুদ্ধে গিয়েছিলাম। সেই যুদ্ধের জন্য কত মায়ের বুক খালি হয়েছে, কত মা বিধবা হয়েছে, কত নারী ধর্ষিতা হয়েছে, 30 লক্ষ মায়ের জীবন গিয়েছে। আমি পরশুদিন একটা জায়গাতে বলেছিলাম, আজকেও কথাটা বলে দেই, এটা আর হয়তো একদিন বলবো, আর বলবো না। ট্রেনে পরে একটা ছেলে মাকে লুকিয়ে যুদ্ধে চলে গেল। তার মা হলো একজন স্কুল টিচার, বাসা তাদের মগবাজারে। ছেলেটির নাম হলো আজাদ। ছেলেটি ট্রেনিং দিয়ে এসে যুদ্ধ করে ধরা পড়ল। ক্লাস 10-এ পড়ে ছেলে, ঢাকার পূর্বাঞ্চলে ধরা পড়লো, 2 নম্বর সেক্টরের ছেলে। সেই ছেলেটিকে পিটাইতে মৃত পায় অবস্থায় তাকে রমনা থানাতে আনা হলো। তখন তাকে মাকে খবর দেওয়া হলো, তোমার ছেলেকে যদি দেখতে চাও তুমি আসো। মা পাগলিনীর মতো আসলো, আইসা দেখলো রমনা থানার ওই যে জেলখানার ভিতরে ফ্লোরের মধ্যে রক্তাক্ত অবস্থায় তার ছেলেটি পড়ে আছে। সেই ছেলেটিকে দেখেই মা ছেলেটিকে বুকে জড়ায় ধরলো, রক্তাক্ত হয়ে গেল তার কাপড়। বললো, মা আমি তো মরে যাব। বলে, তুই মরবে না, তোর আগে আমি মরবো, তোর কি করতে হবে বল, তুই কি চাস? বললো, আমি কিছুই চাই না, আমার জন্য কাঁদো না মা, আমার যেন ইচ্ছা করতেছে। গত 7 মাস যাবৎ যুদ্ধ করতে করতে খাবার ভুলে গেছি, কি খাই জানি না। 7 মাসে একদিনও মুরগির মাংস খাই নাই মাগো, তুমি আমারে ভাত আর মুরগির মাংস দিয়ে একটু খাওয়া। পরের দিন সকালবেলা মা, আমি কথাটা, আপনি বইটা পড়ে দেন, বইটার নামই হলো মা। এই বইটা আনিসুল হকের বই, আপনি পড়ে দেখবেন। সেই বিখ্যাত উপন্যাসিক আনিসুল হকের বই। সেই মা মুরগির মাংস, মুরগির তরকারি রান্দাই না, যখন আসলো তখন দেখলো ছেলে নাই। ওসিকে জিজ্ঞাসা করলো, ওসি হলো পাঞ্জাবি। বলো, তুমকা ছেলে ইদার নেই, যাও। কয়েকটা লাথি মেরে তাকে বাইর করে দিল। তখন যখন সে কাঁদতে কাঁদতে চিৎকার করে বের হয়ে যায়, তখন একজন বালুচ পুলিশ ছিল, যারা এখন মুক্তিযুদ্ধ করে পাকিস্তানিদের বিরুদ্ধে, সেই বালুচ পুলিশ তাকে বলল, তোমারা ছেলে খতম হয়ে জায়গা গে, গত রাতে তোমার ছেলেকে হত্যা করা হয়েছে। সেই মা 14 বছর বেঁচে ছিল, জীবনে কোনোদিন ভাত খায়নি, মুরগির মাংস টাচ করে নাই। ছেলেকে যেহেতু দেখেছিল ফ্লোরে শুয়ে আছে, সে কোনোদিন শীতকালেও ফ্লোরের বাইরে এসে শুয়ে নাই। সেইটার নাম হলো মুক্তিযুদ্ধ। এইগুলার নিয়ে এখন রং তামাশা করে কথা বলা হয় বন্ধুরা, কে নাকি আমাদেরকে মুক্তিযুদ্ধ করে দিছে, কার সল্লায় পড়িয়া, কার কুপরামর্শে নাকি বাঙালি জাতি যুদ্ধ করছে। সেই যুদ্ধ আমরা করেছিলাম বন্ধুরা, দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি বড় রাতে অমানিসার অন্ধকারে ট্রেনিং দিয়েছি। পাঞ্জাবির বুকে বাংকারে থেকে থেকে ট্রিগার টিপেছি। স্বপ্নে দেখেছি দেশ যদি স্বাধীন হয় পাঞ্জাবি চলে যাবে, বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতা রক্তিম সূর্য উঠবে। সেই স্বাধীনতা মুক্তিযুদ্ধ যখন মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে, কিসের দল, কিসের রাজনীতি, মুক্তিযুদ্ধ যখন ঢাকা পড়ে যায় বাঙালির শ্রেষ্ঠ অর্জন, তখন আমি ফজলুর রহমান কথা বলবো না, কথা বলবো কে? কেন রাজনৈতিক দলগুলো কথা বলবে না? বাংলাদেশে থাকবে, মুক্তিযুদ্ধ অপমানিত হলে কথা কেন বলবে না কোন রাজনৈতিক দল? আমি এটা বুঝতে চাই এবং জানতে চাই।
আমি দেখতেছি তো সমস্ত মিয়াদেরকে, আমি দেখতেছি শুধু মন্ত্রী আর প্রধানমন্ত্রী হলে আর এমপি সাহেব হইলে আর ওই বৈশা বৈশা সংস্কারের নামে শেরাটন থেকে আর সোনারগাঁও থেকে নাস্তার লাঞ্চ আর ডিনার খাইলে পরেই বাংলাদেশ বাঁচবে। এই দেশ যদি আফগানিস্তান হয়ে যায়, এই দেশ যদি সিরিয়া লেবানন হয়ে যায়, আমার দেশের প্রধানমন্ত্রীর দরকার কি? কি দরকার আমার? কিসের রাজনীতি? যারা আজকে কথা বলে না তারা বুঝবে, বুঝেছিল ইরানের সেই বনি সদর, যে বনি সদর ছিলেন ইরানের মধ্যবর্তী লোকজনের নেতা, লিবারেল পার্টির নেতা। সেই বনি সদরের কান্দের উপরে ভর করে কিন্তু রাজাকাররা ওই আজকে যারা ইরানে ক্ষমতায় আছে তারা ক্ষমতায় আইছিল, তারা লাথি মেরে ফালাই দিছে। আজকে যারা বনি সদরের ভূমিকা অবতীর্ণ হয়েছে তারা কিন্তু বুঝবে আমার কথা কোনোদিন আল্লাহর রহমতে মিথ্যা হবে না, কারণ আমার রাজনৈতিক বয়স হইল 61 বছর। আমি 61 বছর যাবৎ রাজনীতি করি, আমার অভিজ্ঞতা আল্লাহর রহমতে ভুল হবে না। যারা বনি সদরের ভূমিকা অবতীর্ণ হয়েছে, যারা বঙ্গবন্ধুর বাড়িটা আগুন লাগাই দিলে পরে কথা বলে না, তার বাড়িতে বুলডোজার দিয়ে ঘুরাই দিলে কথা বলে না, যার আঙ্গুলের ইশারায় বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, ওই 7 জন বীর শ্রেষ্ঠর ভাস্কর্য নামায় যখন পা দিয়া পারে যারা কথা বলে না, তাদের বাংলাদেশের নেতৃত্ব করার দরকার কি? কি দরকার? দরকার নাই তো। এই দেশ আগে স্বীকার করতে হবে এটা বাংলাদেশ। এই বাংলাদেশ যে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, এর জন্য একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, এটা স্বীকার করতে হবে। এর জন্য 30 লাখ লোক মরছিল, এটার জন্য স্বীকার করতে হবে। এর জন্য শত শত বছর যাবৎ বাঙালির পূর্বপুরুষেরা যুদ্ধ করেছিল, এটা স্বীকার করতে হবে। তারপরে 72 সনে শেখ মুজিবুর রহমান ভুল করছিল, বাকশাল করিয়া ফেসিস্ট হয়েছিল, জিয়াউর রহমান সাহেব এই করছিল, এরশাদ সাহেব স্বৈরাচার করছিল, শেখ হাসিনা ফেসিজম করছিল, 100 বার কও। কিন্তু বাপ মানো না, মা মানো না তুমি। মুক্তিযুদ্ধ তো আমার মা, মুক্তিযুদ্ধের পেট চিরে তো বাংলাদেশ। মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ হইতো। মাকে মানো না, তুমি তো কুসন্তান। সেই কুসন্তানেরা এখন বাংলাদেশে নেতৃত্ব করতেছে। কালকেও দেখলাম একটা কুসন্তান। এইগুলারে মানুষ ব্যাগ বুঝা বওয়ার জন্য নেওয়ার কথা নয়, এরা মন্ত্রী হয়ে বসে আছে। ব্যাগ বুঝা বইতে পারবো না মানুষের। এই কুসন্তানেরা বলে যে বাংলাদেশ নাকি চক্রান্তের মাধ্যমে সৃষ্টি হয়েছে। হয় আমারে মার, তা না হলে তোদের মুখ বন্ধ কর। এইসব বাজে কথা কয়ে মুক্তিযুদ্ধকে অপমান করার অর্থই হইল, কিন্তু আমি বলে দেই, একটা দেশে এমনিই কিন্তু গৃহযুদ্ধ হয় না। এই ছেলেটা বলছিল গৃহযুদ্ধ হবে, আমি গৃহযুদ্ধ চাই না, কিন্তু মুক্তিযুদ্ধকে যারা এই সব করতেছে সেই মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য কিন্তু প্রয়োজনে আবার মুক্তিযুদ্ধ হবে। আমি মুক্তিযুদ্ধ চাই। আমি চাই এই দেশের মানুষ মধ্যযুগীয় বর্বর না, মধ্যযুগীয় বর্বরতার দিকে নয়, অন্ধকারের দিকে নয়, আলোর পথে হাঁটবে। সে আলোর পথে হাঁটার জন্যই আমরা কিন্তু মুক্তিযুদ্ধকে যারা ধ্বংস করতে চায়, বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান যারা ধর্ম করতে চায়, বন্ধ করতে চায়, ধ্বংস করতে চায়, তাদেরকে বলে দেই, স্টিমার কিন্তু পানি দিয়ে চলে, বড় বড় স্টিমার। ওই যে একটা স্টিমার ডুবে গেছিল, তার নাম কি? 1912 সনে টাইটানিক। টাইটানিক ডুবে। আপনাকে এই কারণে কথাটা আমি জিজ্ঞাসা, টাইটানিক বলছিল কোনোদিন ডুববে না, এরকম গর্ব ছিল। টাইটানিক কিন্তু বাহিরের ঢেউ ডুবাইতে পারে নাই। টাইটানিক কোথাও আঘাত খাইছিল, নিচের দিয়ে ফাইটা গেছিল, পানি উঠছিল ভিতরে, এই কারণে টাইটানিক ডুবে গেছিল। কথাটা ঠিক না বেটি? এই যে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে কেন? রাজনৈতিক দলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে ঢেউয়ের কারণে না। এগুলো তো রাজনৈতিক দলগুলো তো একটা স্টিমার, ঢেউয়ের কারণে না। ওদের ভিতরে পানি ঢুকছে, ওদের ভিতরে যখন ষড়যন্ত্রকারী ঢুকছে, চক্রান্তকারী ঢুকছে, এদের ভিতরে যখন দুর্নীতিবাজ ঢুকছে, এদের ভিতরে যখন রাজাকার আলবদরদের লোক ছেলেরা নেতৃত্ব করছে, তারা ডুবে গেছে। এটা টাইটানিক হয়েও কোনো লাভ নাই। আমি তাই আজকে বলতে চাই, আপনি যে কথাটা আমাকে জিজ্ঞাসা করছেন মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযুদ্ধ দেশে থাকতে হবে। আর যদি কেউ নেতৃত্ব দেশে করতে, আমি বলে দিলাম, আমি একটা দল করি, তারপরে জানি না কি হবে। আমি একটা দল করি, যদি রাজনীতি দেশে কেউ সঠিকভাবে করতে চায়, নেতৃত্ব করতে চায়, আজকে মুক্তিযুদ্ধ যেভাবে অপমানিত হচ্ছে, সেই মুক্তিযুদ্ধকে ফিরে আইনে একজন
এই দেশের প্রধানমন্ত্রী হইতে হবে, তা না হইলে কিন্তু মানুষ একদিন প্রশ্ন করতে পারে, ইতিহাস একদিন কিন্তু তাদের নামে কলঙ্কের কালিমা লেপন করতে পারে। জি জি, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আপনারা যারা যুক্ত আছেন, আপনারা শুনেছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমানের তাঁর যে আর্তনাদ, একজন বীর মুক্তিযোদ্ধার আর্তনাদের কথা শুনেছি, এবং এটাই স্বাভাবিক, এটাই শুনতে হবে যেই ঘটনাগুলো এখন বাংলাদেশে ঘটছে। আপনি যদি অনুমতি দেন, আমি দর্শকদের মতামতটা একটু পড়ে নেই। আব্দুল মতিন তিনি লিখছেন, অসাধারণ সুন্দর শিক্ষণীয় আলোচনা করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ জানিয়েছে, ধন্যবাদ আপনাকেও। নাজমুল হুদা সাকি তিনি লিখেছেন, ধন্যবাদ আপনাকে সময় উপযোগী কথা বলার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। তামান্না ইসলাম, সঠিক পর্যালোচনা, ধন্যবাদ আপনাকে। তারপরে আরো রয়েছেন অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকে, তারা মতামত জানাচ্ছেন, এবং আপনারা লাইভটি একটু শেয়ার করে দেবেন। অনেকে প্রান্তর তিনি বলছেন, রাজনীতিতে অনেক দল মত থাকবে, কিন্তু 1971-এর অপমান সহ্য করা হবে না। ধন্যবাদ আপনাকে। SSRR, মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক, ক্ষুধামুক্ত, শোষিত মানুষের মুক্তি, সকল নাগরিকদের সমান অধিকার। ধন্যবাদ আপনাকে। মুক্তিযুদ্ধের উদ্দেশ্য তাই আনিসুর রহমান, উগ্রবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ হচ্ছে বাংলাদেশ হচ্ছে বরবাদ। ধন্যবাদ আপনাকে। কবি হ্যাঁ, রিফায়া আক্তার, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে স্যালুট জানাচ্ছি। জি, ধন্যবাদ। তারপরে যে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে স্যালিউট স্যার আপনাকে। আপনাকেও ধন্যবাদ। পিয়ারুল ইসলাম তিনি বলছেন, স্যালিউট জানাই বীর মুক্তিযোদ্ধা, আমরা লাখ তরুণ আমাদের 71 এই ফেরত কথাটা চাই। মনে রাখবেন, আমরা লাখ তরুণ আমাদের 71 ফেরত চাই। লাখ তরুণ কিন্তু জি 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 জি, ওরা না। ভালো। আমি বলবো জি এটার ব্যাপারে কথাগুলো, বলে যে 71 বললে পরে নাকি খালি বুড়ারাই কয় 71-এর কথা। নো, নো, 71 তরুণরাও কয়। বুড়ারা কয় না। 71 আমি আপনাকে বলি, এই যে কথাগুলো আমি বলি, আমার 4-5টা লোক আছে যাদেরকে জানে, যারা আমার স্ত্রী সব সময় আমার ফোনটা ধরে, আপনিও বোধহয় এটা জানেন। জি জি, কত শত ফোন যে আসে, যে বিকারণ মেসা স্কুল, প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট কলেজ, নটরডেম ইউনিভার্সিটি, ঢাকা কলেজের ছেলেরা কত ফোন করে যে আপনি আমাদেরকে যুক্ত করেন না কেন? কিন্তু আমি তো এই ধরনের কাজ করতেছি না, আপনি আমাদেরকে যুক্ত করেন, আমাদেরকে আপনি আপনার সাথে নেন। আমরা কিন্তু মুক্তিযুদ্ধ দেখি নাই, আমরা দেখছি মুক্তিযুদ্ধের নাম কইয়া গত 16 বছরে খারাপ কাজ হয়েছে, আমরা মনে করছি ওইটাই বুঝি মুক্তিযুদ্ধ। না, শেখ হাসিনা আর মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এক জিনিস না, মুক্তিযুদ্ধ আর আওয়ামী লীগ এক জিনিস না। একটা প্রতিষ্ঠান, একটা দল বা একজন ব্যক্তি ভুল করতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু নেতাদের উপরে যে ধরনের হচ্ছে, আমি আপনাকে একটা কথাই বলি, আমেরিকার জাতির পিতার নাম হলো জর্জ ওয়াশিংটন। অনেক ভুল, আমি ওইদিন দেখলাম তার অনেক ভুল ত্রুটি ছিল, বন্ধুরা তার খুব বিরুদ্ধে ছিল, মানুষ তার, কিন্তু আজকে কিন্তু 300 বছর পরে কেউ জর্জ ওয়াশিংটনকে ছুঁড়ে ফেলে দেবে ওই কথাটা কেউ বলে না। সনামে বেনামে যতই হোক জিন্না পাকিস্তানের স্বাধীনতার জাতির কত দল আসে যায়, কিন্তু জিন্নাকে কেউ প্রমাণ করে নাই। ঠিক গান্ধী, সেরকম আরো বহু আছে, কিন্তু তাদেরকে কেউ, কিন্তু একমাত্র আমরা এত বেশি আমরা নিমক হারাম বলবো, বেঈমান বলবো, যে আমরা আমাদের জাতীয় নেতাদেরকে নিজের স্বার্থের জন্য প্রমোট করি। তারা কবরে চলে গেছে বহু আগে। কি হয়, ইতিহাসের দায়িত্ব তাদের উপরে ছেড়ে দিলে, বা তাদেরকে ইতিহাসের দায়িত্বের মধ্যে ছেড়ে দিলে, ইতিহাস লেখুক তাদের ভালো মন্দ সবকিছু। আমি প্রতিদিন আমার ভাই বোনদেরকে নিয়ে বৈশা, বাবা মারা গেছে 20 বছর আগে, ভাই বোনদেরকে নিয়ে খালি আমার বাবার দুর্নাম করব, যে বাবা আমাদেরকে খাওয়ায় পালচাচাকে নাই বা খাওয়াইছে, যে বাবা আমাকে জন্ম দিছে, প্রত্যেকদিন খালি এই বাবার এইগুলো আমি দুর্নাম করব। তাইলে আমি কিসের সন্তান? এই দেশটা এই জায়গায় চলে গেছে তো। জি জি জি, আমরা আরো কিছু সুন্দর সুন্দর কমেন্টস আসছে আপনার কথার প্রেক্ষিতে। আনিসুর রহমান লিখেছেন, বীর মুক্তিযোদ্ধা, সময়ের সাহসী কণ্ঠস্বর, শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট ফজলুর রহমান ভাই, আপনাকে স্যালুট। আনিসুর রহমান, আপনাকেও ধন্যবাদ। আমি দর্শকদের কিছু মতামত আপনাকে পড়ে শোনাই। মুন্না দোলন প্রামাণিক, বড় ভাই, আপনার দলের বক্তব্য আপনার বক্তব্যের মধ্যে যোজন যোজন পার্থক্য কেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তিনি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা, সেই হিসেবে তিনি অনেকের প্রান্তর, আপনার কাছে আমাদের অনেক ঋণ। ধন্যবাদ অনিকেত প্রান্তর।
তারপরে মোহাম্মদ মঈন খান, তিনি বলছেন ধন্যবাদ নিত্য সত্য কথা তুলে ধরার জন্য। আপনাকেও ধন্যবাদ। গণতারকার কণ্ঠ, গায়ের লোম দাঁড়িয়ে গেল ফজলুল হক সাহেবের বক্তব্য শুনে। জি, ধন্যবাদ আপনাকে। আম, বিদ্রাহ কুণ্ডু, তিনি লিখেছেন কিছু বাদ রাখলেন না স্যার, সমকালীন সিদ্ধান্ত দেন, হ্যাঁ, নির্দেশনা দেন, ইতিহাস বাদ দেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। ইতিহাস শুনতে হবে কিছুটা। সৌমিক চৌধুরী চমৎকার বলেছেন ফজলুর রহমান সাহেব। জি, ধন্যবাদ আপনাকে সৌভিক। তারপরে আরো রয়েছেন রশিদুল ইসলাম, অনেক ধন্যবাদ। সাবাস সাবাস আপনাকে। আপনাকেও ধন্যবাদ। জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমানকে সেলিউট, ধন্যবাদ আপনাকে। আনোয়ার হোসেন, ফজলুর রহমান স্যারদের মতো মানুষের কাছে মানুষ আছে বলে মানুষ এখনো কথা বলতে পারে, প্রতিবাদ করে, ধন্যবাদ আপনাকে। এই যে গঠনমূলক বক্তব্য দিচ্ছেন আপনারা, এটাও দর্শকদের কমেন্টস পড়তে আজকে ভালো লাগছে। বীর সৈনিক মোহাম্মদ রিমন, এটাও ভালো লাগছে। গালাগালি, বইয়ের ভাষায় কথা বলা ভালো। দীনেশ হালদার, তিনি লিখেছেন আওয়ামী লীগের রাজনৈতিক নেতারা, আপনারা শুনুন, ওনার বক্তব্য থেকে শিক্ষা গ্রহণ করুন, ধন্যবাদ, ভালো কথা। এম এন্টারপ্রাইজ, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, আপনাকে সালাম জানাই, ধন্যবাদ এন্টারপ্রাইজ। পিয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাকে অনুরোধ করে শুধু সমাবেশ ডাকেন, লাখ লাখ তরুণ ৭১-এর ডাকে হাজির হব, ধন্যবাদ আপনাকে। এই যে অনেকে কিন্তু আপনাদের কথা শুনে আপ্লুত হচ্ছে এবং তারা বুঝতে চেষ্টা করছে। মারিয়া ওয়াইড, মাদ্রাসা অতিরিক্ত করে তৈরি করে আসলে কি তৈরি হচ্ছে, কি পড়াশোনা হচ্ছে, কারা পড়াচ্ছে, সেই দিকে চোখ থাকলে আজকের প্রজন্ম নষ্ট হতো না, ধন্যবাদ আপনাকে। সময় উপযোগী বক্তব্য দিয়েছেন আনোয়ার হোসাইন, সেলুট বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাইকে। এখন দর্শকদের কথা বলতে গেলে ফজলু ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনাকে একটা এখন কথা শোনাবো। আমাদের আরো সকল মুক্তিযোদ্ধার উচিত ঢাকায় একটা মহাসমাবেশ করা। এই যে কিছু প্রস্তাবনাও আসছে, বুল্লা আমার সভাপতি আছেন, বুল্লা পারমিশন দিচ্ছে না, পারমিশন দিচ্ছে না। বলছি না, কারো কথাই বলবো না, শুধু বলবো যে ঢাকায় যেমন মৌলানা মৌলভী সাহেবদেরকে বিভিন্ন সময়ে শেরে বাংলা নগরে জমা হওয়ার জন্য অথবা মানিক মেহবুবে অথবা এখানে সোহরাওয়ার্দী উদ্যানে জমা পারমিশন দেয়। আবার দেখা যায় আহলে সুন্নাতুল জামাত নামে একটি দল, যে দলটি এদের চেয়ে অনেক পুরানো, যে দলের পূর্বপুরুষেরা ভারতবর্ষে ইসলাম কায়েম করেছে। আমি চ্যালেঞ্জ করলাম, সুফি সাধক আহলে সুন্নাতুল জামাত হলো সেই ধর্মীয় শক্তি যারা চায়ের তরিকা মানে, শরীয়ত, তরিকত, হকিকত, মারেফত। যারা ওহাবি না, ওহাবিরা যেমন বলে যে জামাত টামাতেরা, এরা বলে হযরত মুহাম্মদ আমাদের বড় ভাইয়ের মতো। কিন্তু যারা ওই আহলে সুন্নাতুল জামাতেরা বলে না, হযরত মুহাম্মদ আমাদের বড় ভাই না, হযরত মুহাম্মদের মাধ্যমেই আল্লাহ কোরআন নাজিল করছে পৃথিবীতে, এবং উনাকে নাজিল করছে বলে ইসলাম ধর্ম আজকে শ্রেষ্ঠ ধর্ম। উনি সাধারণ মানুষ নিজেকে বলেছে, যেমন আমরা বক্তৃতা করলে বলে ভাই আমি আপনাদের মতো একজন, এটা বঙ্গবন্ধু বলছে, জিয়াউর রহমান বলছে আমি একজন শ্রমিক, কিন্তু তা তো না জিনিসটা। সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যারা ছোট করে, যারা তরিকা মানে না, যারা মারেফত তরিকত মানে না, যারা এলমে লুদুনি জানে না, যারা এলমে তাসাউফ জানে না, অথচ নিজেকে আলিম বলে দাবি করে এবং না করলে পরে মারতে চায় এবং খুন করতে চায়। আমরা আলিম, আমাদেরকে না বললে খুন করে ফেলবো। সেই এদেরকে যে শিক্ষা দিছে, যারা নবম খ্রিস্টাব্দ থেকে ত্রয়োদশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাগদাদে এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবেরা জন্মগ্রহণ করেছিল, শ্রেষ্ঠ বিজ্ঞানীরা জন্মগ্রহণ করেছিল। সেই মহামানবদের মধ্যে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাইনুদ্দিন চিশতির মতো রহমাতুল্লাহ আলাইহি, পরবর্তী সময়ে পার্সিয়াতে সেই জালালউদ্দিন রুমি, পরবর্তী সময়ে এই ভারতবর্ষে যিনি এসেছিলেন দ্বাদশ শতাব্দীতে, যার নাম হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তার থেকেই শুরু হলো ভারতবর্ষে ইসলাম প্রচার। যিনি পৃথিরাজকে পরাজিত করে আজমির শরীফে যিনি এখন শুয়ে আছেন ইসলাম প্রচার করে, তারই শিষ্য হলো নিজামউদ্দিন আউলিয়া, তার সিনিয়র শিষ্যর নাম হলো বখতিয়ার খাকি,
তারাই কিন্তু এই ভারতবর্ষে আস্তে আস্তে ধীরে ধীরে ইসলাম প্রচার করলো। আমার বাংলায় যে আজকে সমস্ত হিন্দু ছিল, এখন যে বেশি 90% পূর্ব বাংলায় মুসলমান, কারণ পূর্ব বাংলায় এসেছিল শাহ সুলতান, পূর্ব বাংলায় এসেছিল সেই সব উলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশেরা, প্রতিটি জনপদে এসেছিল সেই হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়াকে নিয়ে এসেছিল। বাইজিদ বুস্তামি থেকে ধরে সমস্ত উলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশেরা এই দেশে ইসলাম প্রচার করেছে। এখন তাদের মাজার ভেঙে দেয়। এখন ওই যে দেখলাম আমির হামজা নামে একজন লোকের নাম বলে, মৌলানা আমির হামজা নাকি মুফতি আমর হামজা গালাগালি করে, আমারে ফজু পাগলা বলে। সেই আমির হামজা বলে যে সিলেটের শাহজালালের মাজার ভাঙে দিতে পারলে 5 কোটি টাকা দেওয়া হবে। এইভাবে লালনের যে কুষ্টিয়া যে লালনের যে প্রতিষ্ঠান করছে, লালনের যে আখড়া বা লালনের যে যিনি জন্মগ্রহণ যেখানে তিনি অবস্থান করতেন সেই জায়গা ভেঙে দিবে। আমি আজকে বলতে চাই, হে বাংলার মানুষ, হে বাংলার মানুষ, যদি তুমি সভ্যতাকে বাঁচাতে চাও, ইতিহাসকে বাঁচাতে চাও, সংস্কৃতিকে বাঁচাতে চাও, সত্যতাকে বাঁচাতে চাও, বাংলার মানুষ এই সব উম্মি মধ্যযুগীয় বর্বরদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করো, যারা এই দেশে মাজার ভেঙে দিতে চায়। আমি আপনাকে বলি, এই দেশের মানুষ কোত্থেকে আসছে? ওই যে ফুরফুরা শরীফ বলেন, এই যে সোনাকান্দা বলেন, সরসেনা বলেন, ভুল শুদ্ধ আমি জানি না, কিন্তু মানুষ এখানে গেছে এবং এদের সংখ্যা লাখে লাখে কোটি কোটি। সেই তারা পারমিশন চাইছিল একদিন যে ঢাকা শহরে আমরা গাজা উপত্যকাতে যে নির্যাতন হইতেছে এটার বিরুদ্ধে আমরা মিছিল করব। তাদেরকে মিছিল করতে দেওয়া হয় নাই, পিটায় বাইর করে দেওয়া হয়েছে। তো 10 লাখ লোককে ঢাকার বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, আসতেই দেওয়া হয় না। আমরা মুক্তিযোদ্ধারা যে পারমিশন চাবো কইতেছেন যে মহাসমাবেশ করব, 7 দিন গেলে পরও পারমিশন দিবে না। আমরা মুক্তিযোদ্ধারা মহাসমাবেশ করলে দেখাইতে পারি আজকে যে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলো তাদের মুখগুলা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং এমন একদিন আসতে পারে যখন বাংলাদেশের মানুষ এক হয়ে বলবে, তোমরা যারা মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছিলা, তারা হয় করো জুড়ে মাপ চাও, সমস্ত কিছু দিয়ে তোমরা বাংলাদেশের মানুষকে তোমরা মাথার উপরে তুলে মাপ চাও, আর তা না হলে দেশ থেকে তোমরা বিদায় হও। আমি কাউকে হত্যা করার কথা বলবো না, এই জিনিসটা আসবে। এবং আমি আপনাকে বলে দেই, বাংলাদেশে কিন্তু মুক্তিযুদ্ধ জয়লাভ করবে আল্লাহর রহমত। আমি বলে দিলাম বাংলাদেশ, কারণ মুক্তিযুদ্ধ সত্য, মুক্তিযুদ্ধের সংগ্রাম সত্য, ভাষা আন্দোলন সত্য, সহযোগী আন্দোলন সত্য। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, সেই স্লোগানটা 66 সনে হয়েছিল, এটা সত্য। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে, এই স্লোগানটা 69 হয়েছিল, এটা সত্য। এই স্লোগান দিয়ে আসাদ মতিউরের মতো শত শত ছেলেরা মৃত্যুবরণ করেছিল। বীর 70 নির্বাচনের পরে 71 স্লোগান উঠেছিল, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করে, এটা সত্য, এটাই সত্য। যুদ্ধের সময়ে মানুষ যখন যুদ্ধে যাইতো, আমি যখন যুদ্ধে যাইতাম, আমি আমার এই একটা রেডিও কানের কাছে বা ক্যাসেটটা কানের কাছে ধরে শুনতাম, ট্যাপ রেকর্ডটা, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। আমি এই গানটা শুনে যুদ্ধে যেতাম। তীরহারাই ঢেউয়ের সাগর পাড়িতে পড়ে এই গানটা শুনে যুদ্ধে যেতাম। বাংলার সন্তান চলো সমানে সমান, এই গানটা শুনে যুদ্ধে যেতাম। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো, শীতল কত দূর আর কত সত্য। কাজে সত্য জিতবে, মিথ্যা পরাজিত হবে। আজকে যেসব ছেলেরা মুক্তিযুদ্ধ সম্পর্কে বাজে কথা বলো, যে ইন্ডিয়া চক্রান্ত করে নাকি আমাদের দেশ ভাঙছে, আমি সেই সব তাদেরকে বকা দিতে চাই না, আমার সন্তানের সমান তারা। আমি মনে করছিলাম 5ই আগস্টের পরে দেশে বোধহয় ভালো কিছু হইব, কিন্তু 5ই আগস্টের পরে আমি দেখলাম 5ই আগস্টের পরে এই দেশ ভিন্ন দিকে প্রবাহিত হলো। সেই ভিন্ন দিকটা কি? অন্ধকারের দিকে চলে গেল দেশ। আদর্শগত দিক থেকে এই দেশ বিপরীত বেরোতে চলে গেল। আদর্শগত দিক থেকে দেশ আইএসএর সাথে চলে গেল। যাদের নাম শুনলে সারা পৃথিবী ঘৃণা করে, সেই জায়গাতে দেশ চলে গেল। কোথায় লিবিয়া, কোথায় ইরাক?
আফগানিস্তান এখন কোথায়? ভাত খাইতে পারে না মানুষ। সিরিয়াতে প্রতিদিন হাজার হাজার ভাইয়ে ভাইয়ে খুনাখুনি হয়। সেই সিরিয়া হতে চাও, আফগানিস্তান হইতে চাও, ইরাক লিবিয়া হইতে চাও? আমি তাদেরকে বলি, উল্টা দিকে যারা দেশটাকে নিতে চান তাদেরকে আমি হাত জোর করে বলে ওই জায়গাতে যায় না। দেশ মুক্তিযুদ্ধের পথে থাকবে এবং সেই মুক্তিযুদ্ধের পথেই বাংলাদেশের মানুষকে হাঁটতে হবে এবং আমরা সেই দিকে মানুষকে আল্লাহর রহমতে নিয়ে যাব। এবং তার জন্য প্রয়োজন শুধু একটা নির্বাচন। সেই নির্বাচনের কথা বললেই শ্বশুর বাড়িতে জামাইয়ের সাথে ঝগড়া করে বউ যেমন গুমরা মুখ করে থাকে, সেই নির্বাচনের কথা শুনলেই বর্তমান সরকার এবং সরকারের লোকজনেরা মুখটাকে গুমরা করে থাকে, কানটাকে বন্ধ করে রাখে। নির্বাচনের কথা শুনলে তাদের অস্বস্তি হয়। ইউনূস সাহেবের মতো লোক কেন বাংলাদেশের মতো একটা দেশের ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতাটাকে দীর্ঘস্থায়ী করার জন্য কেন যে আপনি এই দুঃস্বপ্নের খেলা খেলছেন ইউনূস সাহেব, আমি কিন্তু বুঝি না ইউনূস সাহেব। আপনি আমার অনেক সিনিয়র, আপনাকে আমি স্যার সালাম করি। আপনি কেন নিজের ক্ষমতা রক্ষা করার জন্য আমার দেশের সেন্ট মার্টিন দ্বীপে অন্য দেশের স্টিমার লাগাইতে দিতে চান? যে লোকজনেরা আইসা বন্দুক তাক করে থাকবে উত্তর দিকে আর বলবে আমরা বেশি আসি নাই, মাত্র 10,000 এসেছি, আমরা তো আর বউ সাথে নিয়ে আসি নাই, কাজে তোমরা এটার ব্যবস্থা করো। ইউনূস সাহেব কেন যে ব্যবস্থা করার দায়িত্ব নিলেন? ইউনূস সাহেব কেন যে বলেন চট্টগ্রাম বন্দর দিয়ে দিব? আজকেও চট্টগ্রাম বন্দর থেকে সেকেন্ড বা থার্ড হাইয়েস্ট মানুষ এসেছিল, আমার কাছে কথা হয়েছে। আইনগতভাবে তারা, আমি একজন সিনিয়র অ্যাডভোকেট, তারা আইনের পরামর্শ নিতে চায় যে আমার দেশের চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে আমরা সব নিঃস্ব হয়ে যাব। আর ইউনূস সাহেব বলেন চট্টগ্রাম বন্দর দিয়ে দিব, কারণ চট্টগ্রাম বন্দর তো আমরা ভালো চালাইতে পারতেছি না, সেই কারণে দিয়ে দিব। আমার মাকে আমি শাড়ি পরতে দিতে পারি না, সুন্দর ভাত খাওয়াতে পারি না, ওষুধ দিতে পারি না বইলা জমিদারের কাছে বিয়ে দিয়ে দিব নাকি? বাঙালির সন্তান কি কম যোগ্য আছে? বাঙালির সন্তান রাখি এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো সন্তান নাই? চট্টগ্রামের মতো একটা বন্দর রক্ষা করার মতো বা পরিচালনা করার মতো বাঙালির সন্তান নাই, এটিকে অপরের কাছে দিতে হবে। আমি ইউনূস সাহেব, আপনি অনেক বেশি জানেন, আপনাকে শুধু বলে যাই 1757 সনের আগে বাংলায় 2 দল লোক এসেছিল ব্যবসা করার জন্য। এক দল ছিল ফরাসি, তারপরে এসেছিল ব্রিটিশ। সেই ব্রিটিশরা ব্যবসা করার নামে কলিকাতায় এসে দুর্গ করেছিল, সেই দুর্গের মধ্য দিয়ে দুষ্টামি করেছিল। ব্যবসার মাধ্যমে আমার দেশের মানুষকে কিনতে আস্তে আস্তে ব্যবসা দণ্ড কিন্তু একসময় রাজদণ্ড হিসাবে দেখা দিল। রবার্ট ক্লাইভের এক সময় দেশের নেতা হলো, এই দেশের নেতা হলো লর্ড কর্নওয়ালিস, এই দেশের নেতা হলো সম্রাট, এটা কি বলে, এই দেশের গভর্নর জেনারেল হলো বেন্টিংরা, এই দেশের গভর্নর জেনারেল হলো মাউন্টব্যাটেনরা। আমরা কিন্তু তারা ব্যবসায়ী যারা এসেছিল তাদেরকে কিন্তু আমরা রাজদণ্ড দিয়ে দিলাম। এবং আমি আজকে বলতে পারি চট্টগ্রাম বন্দর গেলে মানুষের যেমন মাথা চলে গেলে ঘাট থেকে মানুষ কিছুই থাকে না, বাংলাদেশের চট্টগ্রাম বন্দর চলে গেলে কিন্তু কিছু থাকবে না। এখানে অনেক ষড়যন্ত্র হবে, আমাদের করিডোর দিয়া দিলে। ওই আরাকানের লোকজন এখন তো আসে 10 মাইল ভিতর পর্যন্ত ড্যান্স দেওয়ার জন্য, সেই দিন দেখা যাবে সারা পৃথিবীর লোকজনেরা আসছে। এইখানে আরেকটা ইসরায়েল এবং গাজা উপত্যকা হবে, ধুম 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 করে সারা রাত এখানে বোমা ফুটবে, বন্দুক আওয়াজ হবে। চট্টগ্রাম নোয়াখালীর মানুষ ঘুমাতে পারবে না, পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা চলে যাবে সেই দিকে। আমি আজকে বলতে চাই ইউনূস সাহেব, আপনার ক্ষমতার জন্য বা কিছু লোকের ক্ষমতার জন্য এই খারাপ কাজগুলো করেন না। আল্লাহর দোয়াই লাগে আপনাদেরকে খারাপ কাজগুলো করেন না। আর্মি কিন্তু না করছে, আর্মি এই দেশের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী কিন্তু বলছে না এগুলো দেওয়া যাবে না। আরেকটা কথা কই, যদি দিতেই চান, জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি আপনার হাতে সমস্ত ক্ষমতা, আল্লাহর ওয়াস্তে তারেক রহমান সাহেবের সাথে যে সেটেল করছেন সেই ফেব্রুয়ারির মধ্যে ইলেকশনটা দেন, দিয়ে আপনি নিজে দাঁড়ান। কোন সিট থেকে দাঁড়াইবেন বলেন? আপনি তো দুলামিয়া সৌদাগরের ছেলে, চট্টগ্রামের, আপনি কোন সিট থেকে দাঁড়াবেন আপনি বলেন? চট্টগ্রাম শহরে 3টা সিট আছে, ওখান থেকে দাঁড়াবেন? নাকি রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি থেকে দাঁড়াবেন? নাকি পটিয়ার থেকে দাঁড়াবেন? নাকি চন্দনাজ থেকে দাঁড়াবেন?
নাকি সাতকানিয়া লোহাগড়ার থেকে দাঁড়াবেন, নাকি আপনি বলেন কোত্থেকে দাঁড়াবেন, মিরসরাই থেকে সন্দ্বীপ থেকে দাঁড়াবেন? আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ভোট করে দেখেন। ইট ইজ নট সো ইজি। ওই যে আপনারা যারা বলে সংবিধানটা ছিঁড়ে ফেলে দিব, আরে সংবিধানটা ছিঁড়ে ফেলে দিব আলী রিয়াজ বলে। আরে আলী রিয়াজ, আপনি একটা ইলেকশন করে যদি ২৫০০ ভোট পান, তাহলে ফজলুর রহমান রে কোয়েন তো আইসা যে আপনি সব ভুল করছেন। হ্যাঁ, একটা মেম্বারের ভোট পান, আপনি কি শুরু করছেন এখানে বৈশা বৈশা? সমস্ত গণবিরোধী লোকগুলো, সমস্ত কালো রবার্ট ক্লাইভ যাদের সবার মার্কিন নাগরিক, তারাই সেই দেশে আমার সংবিধান লিখে দিবেন। সংবিধানটা ছিঁড়ে ফেলায় দেখেন তো। হ্যাঁ, আপনাদের মা আপনাদেরকে কত দুধ দিয়ে ভাত খাওয়াইছে, আমি দেখবো তো মুক্তিযোদ্ধারা বাঁচা থাকে সংবিধানটা ছিঁড়ে ফেলায় দিয়ে। আজকে আপনি বলছেন আপনি তো বিশ্বাসঘাতক, আপনি তো দেশদ্রোহী। আজকে আপনি বলছেন আপনার লোকজনকে, আমরা কিন্তু কেউ আইনের মাধ্যমে ক্ষমতায় বসেছি। আলী রিয়াজ সাহেব আজকে বলছে আমরা তো কেউ আইনের মাধ্যমে ক্ষমতায় বসি না, হ্যাঁ, সংবিধান লঙ্ঘন করে এসেছি, আইন লঙ্ঘন করে আসছি। কাজেই এখন যে কাজ করব সেইভাবেই করতে হবে। কি বললেন আলী রিয়াজ সাহেব? এই দেশে আপনি গৃহযুদ্ধ লাগাইতে চান? কোথায় আপনি থাকেন? আসমানে থাকেন? এই দেশে আপনি গৃহযুদ্ধ লাগাইতে চান? বেআইনি কাজ করতে চান আরো? না, ইলেকশন দেন। ফেব্রুয়ারি মাসে তারেক রহমান বা বিএনপির সঙ্গে হোক, যে কোনো ভাবেই হোক, ইলেকশন একটা দেন, ফেয়ার ইলেকশন হোক। ওই স্থানীয় নির্বাচন, শেখ হাসিনার বিরুদ্ধে যখন স্লোগান দিছিলাম, হ্যাঁ, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? শেখ হাসিনা কি উপজেলা চেয়ারম্যান ছিল, যখন উপজেলা চেয়ারম্যান হইতে হবে? শেখ হাসিনা কি মেয়র আছিল, যে মেয়রের ইলেকশন হইতে হবে? শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল, সে ছিল সংসদ নেত্রী, কাজে সংসদের ইলেকশন হতে হবে। এক দফা এক দাবি। হাসিনা তুই কবে দেখি? এখন কেন বেইমানি করেন? কোথা থেকে সরেন কেন? যে স্থানীয় সরকার ইলেকশন করার লাগবো, আর কয় আনুপাতিক হারে ভোট হওয়ার লাগবো। হায় হায় রে, জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষ। আনুপাতিক হারে ভোট। এই ইস্টার্ন এশিয়াতে বা এশিয়াতে কোথায় আনুপাতিক হারে ভোট আছে? আমার দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ছোট দেশ মালদ্বীপ, 6টা। আমার দেশের কথা বাদ দিলাম, কোনটাতে কোন দেশে আনুপাতিক হারে ভোট আছে? জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আমার দেশ ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, কোথায় আনুপাতিক হারে ভোট আছে? অন ভোট করলে পরে জামাতে ইসলাম ২৫০০ ভোট পাইবেন বইলা সব জায়গাতে ৯০% সিটে জামানত বাজেয়াপ্ত হবেন বলে এখন আজে বাজে কথা বলেন। বাপের বেটা হলে দাঁড়ান তো দেখি। জামাত ইসলামের আর সব বাদ দিলাম, আমির সাহেব একদম বাংলাদেশের ওলি আল্লাহ হয়ে গেছেন গা, পৃথিবীর ওলি আল্লাহ, নতুন ওলি আল্লাহ। কোন সিটে দাঁড়াইবেন বলেন? বলেন কোন সিটে দাঁড়াবেন? ওই নিজের বাড়ির সিটে দাঁড়ায় দেখেন তো কয় ভোট পাই। 2বার তো ইলেকশন করছেন, ৬,০০০ আর ৯,০০০ পাইছেন। ওই মোহাম্মদপুরে দাঁড়াইছেন ১১,০০০, মিরপুরে দাঁড়াইয়া দেখেন তো দেখি। এখন ভোটে পারবেন না বলে বাজে বাজে কথা কইলে ভোটকে আপনারা ফিরাইতে চান। আর কিছু ছেলে পেলে, হ্যাঁ, আমরা দেশে কইতাম মুতের ফুলাপান, বাচ্চা শিশু রাত্রের বেলা এখনো খেতার মধ্যে মুতে ছেলে ফেলেরা খালি প্রত্যেকদিন বলে ইলেকশন ফিরে ফেলবো। আমাদের কথা না শুনলে কি করতে হবে? কালো গায়ের দুধ দিতে হবে, দুধ খাওয়ার বাটি দিতে হবে, সালান নেতাদের কপালে ঠেকাইতে হবে, তারপরে ইলেকশন হবে। হ্যাঁ, কালো গায়ের দুধ দিব, দুধ খাওয়ার বাটি দিব, চাঁদের কপালে 4 টিপ দিয়ে দেয় না। আপনাদেরকে আইনে সান দেওয়ান লাগবো আপনাদের কপালে, তারপরে ইলেকশন। কি আমরা যেদিন পাস করব সেই দিন ইলেকশন। হ্যাঁ, লং মার্চ করে, জনসংযোগ করে, ২৫০ মানুষ হয় না, কথা কয় ২.৫ কোটি মানুষের মতো। ৩০০ আসন নাকি পাবে? ৩০০ আসন পাবে, ৩০০ আসন। আমি ৩০০ আসন যে ছেলেটা পাইবো, ওর বাড়ি হইল আমাদের এখান থেকে ঢাকা থেকে দক্ষিণ পূর্ব দিকে একটা জেলায়, এনে খুব ইলিশ মাছ পাওয়া যায়। তো ওই ছেলেটারে নাকি ওই তার ইউনিয়নের ৭০% মানুষ চিনত না। আরে কি করলাম? আমাকে তার
উপজেলার চেয়ারম্যান যে 5 বার উপজেলা সে আমাকে বলে গেছে সে ওখানে কেউ তাকে চিনে না, কথা কয় কিরকম 400 সিটের মাঝে 300 সিট পাইব। আমারে কইছে আপনি এই ব্যাপারে মন্তব্য করেন। আমি বলছি আমি মন্তব্য কি করবো, আমাদের দেশে মাত্র পাবনাতে একটা হসপিটাল আছে, পাবনাতে একটা হসপিটাল। এই সব ছেলে পেলে যদি বেশি রাজনীতি করে প্রত্যেক জেলায় এবং থানায় একটা করে হসপিটাল রাখুন লাগবে, যেটা পাবনার সাবস্টিটিউট হইব। আচ্ছা, এই সব ছেলে পেলে কথা বলে এগুলো তো সহ্য হয় না ভাই, সহ্য হয় না। আমি তাদেরকে মারতে চাই না, কিন্তু এই সব কি কথা? ইলেকশন ওই এটা না হইলে হবে না, ওই সংস্কার না, কয়টা সংস্কার করলেন, কি সংস্কার করলেন গত 1 বছরে? বলেন এই সংস্কারটা করছি, করেন ভালো কথা, যেগুলো মিল হয় সেগুলা করেন, এটা তো আমরাও মানি, সবাই মিল্লা করেন। আর যেগুলো মিল হবে না ইলেকশনে আসেন, যারা যে ভোট পাইবে সেই অনুযায়ী সংস্কার হবে। কাজেই ওই যে জামাত ইসলাম প্রথম বলছিল আমরা একাই ক্ষমতা চলে যাব, এখন আবার ইসলামী সব দল লয়ে লইছে, তারপরে এখন বলতেছে না এখন ইলেকশন হইব না। কিসের ইলেকশন? কারণ বুঝতে পারছে, হ্যাঁ আমি বললাম যে জামাত ইসলাম 7% সর্বোচ্চ ভোট পাইছে, সেই জামাত ইসলাম যে বাগ দিতেছে 70%-এর, সমস্ত জেলার ডিসি গুলার মধ্যে 90% তারা বসাইছে, সমস্ত ইউনো তারা বসাইছে, বেশিরভাগ, আমি সব জায়গাতে অধিকাংশ বলতাছি, সমস্ত ব্যাংকের এমডি তারা বসাইছে, সচিব তারা বসাইছে। সচিব পরিবর্তন হইলে আমি যা শুনলে পরে মনে হয় আল্লাহ তুমি আমার বিবেক বন্ধ করে দাও, আমার চোখ বন্ধ করে দাও, যে সচিব একটা বদল করতে হলে নাকি কাগজটা প্রথমে পাঠাইতে হয় জামাতের আমিরের কাছে, যেটা বদলি করবো কিনা স্যার আপনি বলেন। বন্ধ, ডিসি পরিবর্তন শুরু হয়েছে, কারে কারে এখন করতেছে ইলেকশনের নামে ডিসি পরিবর্তন শুরু হইব, কারণ আগের গুলা টাকা পয়সা খাওয়া শেষ, এখন আবার ডিসি পরিবর্তন হইব, হইলে পরে সব তাদের কাছ থেকে আবার এজাজত নিতে হইব, কবুল 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 কবুল, তারা কবুল না করলে হবে না। সেই জামাত 7% ভোট পাইছে, এত পাওয়ার দেখায়। ইলেকশনটা যেদিন ঘোষণা হবে সেই দিন মাঠে গেলে জামাত বুঝতে পারবে কত ধানে কত চাল। বিএনপি চান্দাবাজি করছে, ধান্দাবাজি করছে, অনেক কিছু করছে, সেটি হলো 10,000, 15,000, 20,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, সর্বোচ্চ 5 লাখ দখল করছে রিক্সা স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। আর আপনারা দখল করছেন ব্যাংক, আপনারা দখল করছে, জামাত দখল করছে ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, 13,000 টাকার একটা প্রতিষ্ঠান দখল করছে শুধু রাজশাহীতে, 13,000 কোটি টাকার সব দখল করে বসে আছে জামাত। যেদিন ইলেকশন হবে হিসাব কিতাব যেদিন, কান্নাকাটি সেদিন। আমাকে মাইরে ফেলেন, তা না হলে কিন্তু হবে না, আমাকে মাইরে ফেলতে পারেন, আর আল্লাহ যদি না মারে আমাকে মারতে পারবেন না। হিসাব কিতাব যেদিন, কান্নাকাটি সেদিন। ওই যে জামাত বলতেছে এত ভোট এত ভোট, এই যে হুজুরের মিটিং এ হাজার হাজার লোক হয়। আমি বলছি আপনার মিটিং এ তো ওই দিনও দেখলাম লালমনিরহাটে অথবা রংপুরে দেখলাম অত মানুষ হয়, ভোট করতে ডরান কেন? আমি আমার জীবনে অভিজ্ঞতা দিয়ে দেখছি, 8 সিট পীরের বাড়িতে 16 লাখ লোক যায়, 20 লাখ লোক যায় উরসে, কিন্তু তার ছেলে ইলেকশন করলে ভোট পায় 6,000। হুজুর টাকা পায়ে ধরে সালাম করার, ভোট দেওয়া তো এক জিনিস না। মানুষ বলে ভোটাভুটির মধ্যে মোল্লার কাম কি? এখানে তো আধুনিকতার ব্যাপার, এখানে তো জাগতিক ব্যাপার। কথাটা কি আমি বুঝাতে পারছি? জি জি বুঝে গেছি। তো ফজলু ভাই আজকে অনেক হয়ে গেছে, আমি এই কথাটা শেষ করি। কাজেই এই সবের সবকিছুর সমাধান হলো একটা ইলেকশন। সেই ইলেকশনটা ফেব্রুয়ারিতে দেন, কত পার্সেন্ট ভোট পান, দেখি কয়টা সিট পাস করতে পারেন। এখন আপনারা মাঠে মাঠে যান, যে আমরা যদি পাস করতে পারি তাহলে কি আনুপাতিক হারে আগামীতে আমরা সংসদ করব, করেন আপনারা যদি মানুষ বলে। আর যদি দেখা যায় আপনারা 90% জায়গাতে জামানত হারাইছেন, জামানতই নাই, ভোট গণ্য আর পাওয়া যেতেছে না, তখন কি হবে? এবং এই কারণে আপনারা ভোট করতে চান না। এইসব ছেলে পেলেদের কথায় পাগল হইছেন, মানসিক হাসপাতালে যেতে চান, ইলেকশন দেন, দেশকে বাঁচাইতে হলে
তা না হলে কিন্তু মুক্তিযুদ্ধ আছে, মুক্তিযোদ্ধারা আছে, এরা কিন্তু বের হবে। মুক্তিযোদ্ধারা ৭০ বছরের উপরে বুড়া, এরা না। শুধু মুক্তিযুদ্ধ হইল বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি 75 লক্ষ, মনে রাখেন। কিন্তু পৃথিবীতে সব দিবে, বাংলার মানুষ সব দিবে, কিন্তু মুক্তিযুদ্ধ দিবে না। সব কিছু দিবে কিন্তু মুক্তিযুদ্ধ দিবে না। বাপের বেটা হইলে যদি মুক্তিযুদ্ধ যারা মানে না, এই ছেলেরা, ওই ছেলে নোয়াখালীতে গিয়ে ইলেকশন করো রামগঞ্জে গিয়া, বাপের বেটা হইলে কইবে আমি মুক্তিযুদ্ধ মানি না, এটা ষড়যন্ত্র ছিল। তোমার যদি ভোট দেয় তো তোমার আমি নেতা মানবো। আমার কথাগুলা কি বুঝতেছে? এই জামাতের আমির সাহেব জনাব ডাক্তার শফিকুর রহমান মুক্তিযুদ্ধ তো মানেন না, মানুষে গিয়া কইবেন আমি মুক্তিযুদ্ধ মানি না, এটা ইন্ডিয়ার চক্রান্ত ছিল, কাজে আমারে ভোট দিলে আমি এই মুক্তিযুদ্ধ রাখবো না, বাংলাদেশ রাখবো না। দেখি তো আপনারে কত ভোট দেয় মানুষে, দিলে আপনাকে আমি মানবো। হয় এদের ছেড়ে যাবো, না হয় আত্মহত্যা করবো বিষ খায়া, আর না হলে আপনার পায়ে ধরে থাকবো। কিন্তু বাজে কথা কইয়া অনর্থক দেশের মানুষকে সর্বনাশ করেন না। বাংলার সন্তানের সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন, বাঙালি জাতির সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন, মুক্তিযুদ্ধকে ধ্বংস করেন না, মুক্তিযুদ্ধকে অপমান করেন না। এটি আমার শেষ কথা। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি।